শুরু করতে যাচ্ছি ইসলামকে একটা উপন্যাস মোহাম্মদ মাহিন মাহমুদের আধার মানবী। আপনারা যদি নিত্য নতুন গল্প পাঠ শুনতে চান তাহলে আমাদের পাশে থাকতে পারেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে। গল্প পাঠে আমি আছি শাহরিয়াজামান। আজকে পর্বটি প্রথম পর্ব। এই যে শোনেন, এই যে আপনাকে বলছি। জি, আমাকে হ্যাঁ, কেন আপনি শুনতে পাননি? পেয়েছিলাম কিন্তু কিন্তু কি ভাব দেখাচ্ছেন না? না, মানে দেখেন, কি দেখবো? কি দেখবো? আসলে আমি মেয়েদের সঙ্গে কথা বলি না। ইসলাম বেগানা মেয়েদের সঙ্গে কথা বলতে নিষিদ্ধ করেছে। সকালের এই কথাগুলো ভেবেই মেজাজটা বিতিকিচ্ছিরি হয়ে গেল জেরিনের। নিজের চুলগুলো নিজেই টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। কি প্রয়োজন ছিল ছেলেটার সঙ্গে সেদে কথা বলার? ভালো ছাত্র বলেই জেরিনের ওর কাছ থেকে একটা জরুরি নোট চাইতে গিয়েছিল, তাই বলে ক্যাম্পাসে এতগুলো স্টুডেন্টের সামনে এইভাবে অপমান করবে? হ্যাঁ, 2 টাকার এক হুজুর ছেলে বলে কিনা আমি মেয়েদের সঙ্গে কথা বলি না। ইসলাম বেগানা মেয়েদের সঙ্গে কথা বলে নিষেধ করেছে। এতই যখন ধর্মপ্রেম তো ভার্সিটিতে পড়ছিস কেন? মাদ্রাসায় গিয়ে ভর্তি হয়ে যায় না? যত সব। ভার্সিটির ক্যান্টিনগুলো বিকেলবেলা বেশ জমে ওঠে। গল্পগুজব আর হইচই মেতে থাকে সারাক্ষণ। এমন প্রয়োজনে হইচই না, অধিকাংশ অপ্রয়োজনে আলাপ আলোচনা। কোনো মেয়ে দেখতে কেমন, কার হাঁটা চলা কীরকম, কার সঙ্গে কার রিলেশন চলছে, এইসব ফাও কথাবার্তা। এই সময় বসার জায়গা পাওয়া মুশকিল। জামিল ও তার বন্ধু মামুন বসার জায়গা না পেয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে গেটের বাইরের দিকে হাঁটা দিল। মামুন হাঁটতে হাঁটতে বলল, মেয়েটা তোর পূর্ব পরিচিত নাকি রে দোস্ত? জামিল বুঝতে না পেরে বলল, মানে কোন মেয়েটা? ওই যে সকালবেলা কিছু সময় পিছু পিছু। দেখ কি সব মজা করিস, পরিচিত হতে যাবে কেন? বল না ভাই, আমার তো মনে হয় আগে থেকে তোদের মধ্যে জানাশোনা আছে। বাদ দে তো, কিসে জানাশোনা? কোনো জানাশোনা নেই। আমি তো এর আগে একে দেখিইনি। না মানে যেভাবে ভাবটা নিয়ে বলছিল মনে হইতেছিল। ধুর, ওইগুলো নিয়ে ফাও ফাও মাথা ঘামিয়ে লাভ নেই, বাদ দে এসব। মামুন বলল, কেন মাথা ঘামালে প্রবলেম কি? প্রবলেম আছে, এই এক ফিটনা, তুই বুঝবি না, বাদ দে তো। মামুন মাথা চুলকে বলল, ওকে তোর কথাই রইলো, দিলাম বাদ। থ্যাংক ইউ। এখন বল, আমার সঙ্গে কবে বেরোচ্ছিস? কোথায় বের হবো দোস্ত? কোথায় বের হবো মানে? 3 দিনের জন্য তাবলিগে। তুই তো আমাকে কথা দিয়েছিলি। ও আচ্ছা, ওইটা ইনশাল্লাহ দেখি। ও, এবার কিন্তু দেখি বললে চলবে না। অমুক বান্ধবীর বিয়ে, তমুক বৌভাত ইত্যাদি নামক কোনো অজুহাতে এবার গ্রহণযোগ্য হবে না। আমার সঙ্গে এবার তুই যাচ্ছিস, এটাই শেষ কথা। ওকে? মামুন হেসে বলল, ওকে ইনশাল্লাহ। ক্যাম্পাস থেকে বের হয়ে জামিল ঘড়ি দেখলো 4টা বেজে গেছে। দ্রুত বাসায় ফিরতে হবে। মসজিদে ইংল্যান্ডের জামাত এসেছে। জামিলকে ইংরেজি বয়ানের ট্রান্সলেট করতে হবে। আসরের আগে পৌঁছাতে না পারলে বিপদ। জামিল একটা রিক্সা নিল। লালবাগ পৌঁছাতে বেশি সময় লাগার কথা না। সমস্যা জ্যাম বাবাজিকে নিয়ে, যখন তখন পথ আটকে দাঁড়াতে পারে। জামিল মনে মনে জ্যামকে হাত জোড় করে অনুরোধ করলো, বাবাজি আজকে অন্তত ক্ষমা কর, পথ আগলে দাঁড়াস না বাপ আমার, প্লিজ। কথায় আছে, যেখানে ভাগের বই সেখানেই সন্ধ্যা হয়। জামিল যেটার ভয় ছিল সেটাই হলো। ব্যস্ত এই রাস্তায় ভাগ না থাকলেও প্রচণ্ড জ্যামের মুখে পড়তে হলো। সন্ধ্যা এখানে ঘটে যাবে কিনা কে জানে। রিক্সা আতকার শাহ নামে এক মাজারের কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। জামিল তাকিয়ে দেখলো, ছোটখাটো একটা ঘরের ভেতর কবরের মতো উঁচু একটা জায়গা লাল সালু দিয়ে ঢাকা। এর চারপাশে অনবরত আগরবাতি ধোঁয়া উঠছে। বাতাসে আগরবাতির ঘ্রাণ ভুরভুর করে নাকে এসে লাগছে। ব্যাটমোটা এক লোক উদ্ধম গায়ে বসে বসে সিগারেট টানছে। সিগারেট না গাঁজা কে জানে। গাঁজা হওয়া অস্বাভাবিক কিছু না। ঢাকা শহরের চিপাচাপা গলিতে এমন অসংখ্য আটকা গজিয়ে ওঠা মাজার আছে, যেখানে এই গাঁজা নামক বস্তু নিয়মিত আসর বসে। সেই সঙ্গে চলে বাবা নামের অদ্ভুত সব কাওয়ালি কেওয়াজ। লোকজন এইসব গাঁজা খাওয়া মাজারের আবার নিজের রক্ত ধরা পরিশ্রমের টাকা অকাতরে ঢেলে দেয়। ভাবে এই মাজারওয়ালারই পরকালে পার করে নেবে। নামাজ রোজার আর কি দরকার?
জামিল ভাবছিল ওইসব দিনহীন লোকগুলোর কথা। কি উপায় হবে, কে বোঝাবে এদের? ভাবতে ভাবতে হঠাৎ এক কাণ্ড ঘটল। জামিলের রিশকলা মাজারের দিকে আছড়ে পড়ে দৌড় লাগালো। যেভাবে গেল 20 সেকেন্ডের মধ্যে সেভাবে ফিরে এলো। দৌড়াদৌড়ি করতে গিয়ে অন্য রিস্কার সঙ্গে খোঁচা খেয়ে তার শার্ট ছিঁড়ে গেছে। জামিল বলল, কি ভাই এত ছোটাছুটি করলেন কেন? রিস্কাওয়ালা জায়গা মতো টাকাটা দিতে পেরে বেজায় খুশি। সে একগাল হেসে বলল, বাবার মাজারে 20টা টেহা দিয়ে এলাম। জামিল অবাক গলায় বলল, মাজারে টাকা দিলেন কেন? আপনার এত পরিশ্রমের টাকা, শার্টটাও তো ছিঁড়ে ফেলেছেন। ওইটা কিছু না, বাবাই খুশি এলে সব পামু। কিছুই পাবেন বলে মনে হয় না। অথচ এই টাকায় আপনি একটা ডাব খেতে পারতেন, শরীরের উপকার হতো। মাজারে টাকা পয়সা দেওয়া তো আমাদের ধর্মে হারাম। জামিলের কথা শুনে অন্যান্য রিকশাওয়ালা ও যাত্রীরা চোখ বড় বড় করে তাকিয়ে আছে, যেন জামিলকে না চিড়িয়াখানা কোনো জীবজন্তুকে দেখছে। জামিল মনে মনে বলল, হায় কপাল, এই দেশ সত্য বলা ও দেখি মুশকিল। সত্যের ভাত কি দিন দিন উঠে যাচ্ছে? রিক্সা ধীরে ধীরে চলতে শুরু করেছে। আতখাসায় পেট মোটাটা চোখ মুখ বন্ধ করে সিগারেটে গভীর দম দিয়ে যাচ্ছে। হঠাৎ জামিল এক অবাক করা দৃশ্য দেখল। মাঝবয়সী এক মহিলা মাঝারে ঢুকে পেট মোটা বুড়োটার পায়ে উপর হয়ে সেজদা ঢুকে দিল। বেশ অবাক হলো জামিল, দিন দুপুরে কি অনাচার! জেরিনের মনটা এখনো বিষিয়ে আছে। সকালবেলায় অপমানের গায়ে পানি ঢালার চেষ্টা করছে, পারছে না। পানি ঢালার আগে ছ্যাপ করে একটা শব্দ হচ্ছে। প্রতিশোধের বাতাসে এসে অপমানের আগুনটাকে আরো বাড়িয়ে দিচ্ছে। জেরিন বাবার ঘরে উকি দিল। ঘর অন্ধকার। বাবা কি ঘুমোচ্ছে? এই সময় তো ঘুমানোর কথা না। শরীর টরীর খারাপ করলো না তো? হাসান ফারুক মোমবাতি জ্বালিয়ে টেবিলে বসে লেখালেখি করছেন। বিষয়টা এমন না যে বাসায় বিদ্যুৎ নেই, বিদ্যুৎ বহাল তবিয়তেই আছে, কিন্তু মোমবাতির আলোয় লেখালেখির পদ্ধতিটা তাকে বেশ পুলকিত করছে। মোমবাতির এই টেকনিকটা আজকেই জানলেন তিনি। জেরিন বাবার ঘরে মোমবাতি জ্বালানো দেখে বেশ অবাক হয়ে বলল, বাবা কি করছো? লিখছি রে মা। তা তো দেখতেই পাচ্ছি, তার মোমবাতি জ্বালিয়ে কেন বাবা? টেকনিকটা আজকেই শিখলাম ব্রিটিশ মুক্তমনা লেখক পিটারসনের বই থেকে। খুব মজা পাচ্ছি রে মা। জেরিন বুঝতে পারছে না এতে মজার কি আছে। দেখি ওর মাথা ব্যথা করছে। অন্ধকারে এভাবে কাজ করলে তো চোখের 12টা বেজে যাওয়ার কথা। হাসান ফারুক বললেন, তুই কি কিছু বলতে এসেছিস মা? না বাবা, এমনি এসেছিলাম। তোমার ঘর অন্ধকার দেখে ভাবলাম শুয়ে পড়েছো কিনা। না, আজ তাড়াতাড়ি শুয়ে পড়বো না। আজ রাত পর্যন্ত লেখালেখি করবো। তুই কি আমাকে 1 কাপ চা করে দিতে পারবি? আচ্ছা দিচ্ছি। দিচ্ছি বলেও জেরিন দাঁড়িয়ে রইল। বুঝতে পারছে না বাবাকে সকালবেলা ঘটনাটা বলবে কি না। না বলে উপায় নেই, যে না মানি। পৃথিবীতে বাবাই ওর খুব ভালো বন্ধু। ও বলল, বাবা একটা কথা বলবো। কি কথা? বল না। মেয়ের হাত ধরে পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে জানতে চাইলেন হাসান ফারুক। জেরিন বলল, বাবা আজকে ক্যাম্পাসে একটা হুজুর মতো ছেলে আমাকে চরম অপমান করেছে। কিছুতেই ভুলতে পারছি না এই ঘটনা। হুজুর ছেলে কি করেছে বলতো? পুরো ঘটনা মনোযোগ দিয়ে শুনে হাসান ফারুক কিছুক্ষণ ভাবলেন, তারপর বলেন, শোন মা, এইসব হুজুর টুজুরের বিষয় না জড়ানোই ভালো। এরা দেশকে সমাজের মানুষকে হাজার বছর পিছিয়ে নিয়ে যায়। তুই এই যুগের আধুনিক মেয়ে, তোকে তো এইসব নিয়ে পড়ে থাকলে চলবে না, তাই না? ভুলে যাই সব, নিজের কাজে মনোযোগ দে। জেরিন মাথা নেড়ে চা বানাতে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। তার মাথা ভার হয়ে আছে। মাথা থেকে হুজুর ভোটটা যতই নামাতে চেষ্টা করছে, ততই যেন আরো ঝেঁকে বসছে। সে চায়ের কাপে চিনির জায়গা লবণ দিয়ে বসে রইল। হাসান ফারুক মোমবাতির আলোয় বসে ধর্মপারায়ণ স্বাধীন জীবন সেরকম একটি লেখা লিখছিলেন। টেবিলে কখন চা দেওয়া হয়েছে খেয়াল করেনি। মনে হয় বেশিক্ষণ হয়নি, কাপ থেকে এখনো ধোয়া উঠছে।
তিনি চায়ে চুমুক দিয়ে আ করে হাত মুখ ভিজিয়ে উঠলেন। চায়ে আধা মণ লবণ দেওয়া, এই চা খাওয়া কোনোভাবেই সম্ভব না। চায়ের কাপ টেবিলে রেখে জেরিন ওর দোতলার ঘরে চলে গেছে। ওকে এখন ডাকাও সম্ভব না। হাসান ফারুক অবাক হলেন। মেয়েটার হলো কি? ও তো কখনো এই কিসিমে চা বানায় না। তিনি চায়ের কাপ নামিয়ে রেখে লেখার শিরোনামটা আবার দেখে নিলেন। তার সিগারেট খাওয়া ঠোঁটের কোণায় এক চিলতে হাসি। শিরোনাম ঠিকঠাকই আছে। নতুন প্রজন্মের বাহানা কোনোর মতো যথেষ্ট মশলা রয়েছে এই শিরোনামে। জেরিন ফুল স্পিডে এসি ছেড়ে ঘর অন্ধকার করে শুয়ে আছে। তার মাথা প্রচণ্ড ভার হয়ে আছে। প্যারাসিটামল জাতীয় কিছু খেতে পারলে ভালো হতো। বিছানা থেকে উঠতে ইচ্ছে করছে না। কাজের বুয়াও নিশির মা আজ সন্ধ্যাবেলাতে কাজ গুছিয়ে শুয়ে পড়েছে। তাকে এখন ডাকাডাকি করা ঠিক হবে না। কি করা যায় এখন? সকাল ক্যাম্পাসে অপমানের ব্যাপারটা মাথা থেকে আপাতত নামানো উচিত। এই জিনিসটা বড্ড ঝামেলা করছে। জেন প্যারাসিটামলের জন্য উঠতে যাবে কিনা তখনই ওর বান্ধবী ঋতুর ফোন এলো। জেনে ফোন রিসিভ করে বলল, হ্যালো। ঋতু বলল, জেরিন, কি অবস্থা তোর? অবস্থা ভালো না। কেন? ভারী মাথা নিয়ে শুয়ে আছি। ও রে, ও বলে চুপ করে গেলি কেন? ছেলেটার খবর নিয়েছিস? কোন ছেলেটা? কোন ছেলেটা মানে? আকাশ থেকে পড়লি মনে হয়। ওই যে জামিল না ক্যামেল না, ওই ছেলেটার কথা বলছি। খবর নিয়েছি। পোলা পুরান ঢাকায় ভাড়া থাকে। ওর কি কোনো ফেসবুক অ্যাকাউন্ট আছে? জানিস কিছু? জানি না। নাই মনে হয়, হুজুর মানুষ নাও থাকতে পারে। ফোন নাম্বার পেয়েছিস? পেয়েছি তো। তোর ইনবক্সে দিয়ে দিলাম না। ও ঠিক আছে, দেখছি। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি। জেরিন বলল, কি কথা? তুই ওর সম্পর্কে এত কিছু জানতে চাইছিস কেন? প্রেমে টেমে পড়ার কথা ভাবছিস না তো? তোর কি মাথা খারাপ? কি যাত্রা বলছিস? এমনি জানতে চাচ্ছি। কি জানি বাপ, তোকে বোঝা মুশকিল। মুশকিলে কিছু নেই, সময় হলে বুঝতে পারবি। এখন রাখছি রে। জেরিন ফোন রেখে চোখ মুখ বালিশে গুজে শুয়ে রইল। কিছু ভালো লাগছে না। মায়ের কথা খুব মনে পড়ছে। মন বেশি খারাপ হলে মায়ের কথা মনে পড়ে। আজকাল মাটা যে কি ওকে সম্পূর্ণ একা করে দিয়ে চলে গেল। আরও কয় বছর ওর পাশে থাকলে কি এমন ক্ষতি হতো? জেরিনা কান্না পাচ্ছে। অনেক কাঁদতে ইচ্ছে করছে, অনেক কাঁদতে ইচ্ছে হচ্ছে আজ। নিঃশব্দ কান্না। ফজর নামাজ শেষে বয়ানে অনেক লোক বসলো। জামিলের খুব আনন্দ লাগছে। অমুসলমানদের দেশ সুদূর ইংল্যান্ড থেকে আসা ছাত্রদের এই জামাতে একজন আরব বংশোদ্ভূত মিশরীয় ছাত্র রয়েছে। এই ছেলেটি এর মধ্যে বাংলা শিখে ফেলেছে। মনে হচ্ছে বাংলাদেশের সাথীদের সঙ্গে কয়েকবার সময় লাগানো হয়ে গেছে। প্রথম দিন এই ভাইটি ভাঙ্গা ভাঙ্গা বাংলায় জামিলকে জিজ্ঞেস করলো, ভাই দোস্ত কেমন আছো? জামিল বেশ আনন্দিত কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো তো? আমিও ভালোই আছি আলহামদুলিল্লাহ। এই মিশরীয় ছেলেটির আরবি বয়ান ছিল। ইমাম সাহেব সে আরবি বয়ানের তরজমা করলেন। বয়ান শুনে মন ভরে গেল জামিলের। জামায়াতের সাথীদের সকালে নাস্তার ব্যবস্থা করতে হবে। জামিল মসজিদ থেকে বের হয়ে বাসার দিকে হাঁটা দিল। ওর পাঞ্জাবির পকেটে থাকা মোবাইলে ভাইব্রেশন হচ্ছে। পকেট থেকে ফোনটা হাতে নিল। অপরিচিত নম্বর থেকে আসা কল। কে হতে পারে এত সকালে? জামিল বলল, হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওপাশ থেকে কোনো সারা শব্দ নেই। জামিল আবার জানতে চাইল, হ্যালো, ব্যাপার, কে বলছেন? কে আপনি? হ্যালো। জামিল আবার জানতে চাইল, হ্যালো, কী ব্যাপার, কথা বলছেন না কেন? কে আপনি? এবারও কোনো কথা নেই, শুধু দুই একটা গাড়ির শব্দ শোনা যাচ্ছে। জামিল বলাটা কেলছে ফোন পকেটে ঢুকে ঠোঁট উল্টে মনে মনে বলল, আজব ব্যাপার, বাসেটিতে আজ অনেকে আসেনি। জামিল ক্যান্টিনের দিকে এগিয়ে গেল। ওয়াহিদ, মামুন, জুনায়েদ আড্ডা মারছে। জামিল ওদেরকে সালাম দিয়ে কাদের ব্যাগটা একপাশে নামিয়ে
রেখে সবার খোঁজখবর নিল। কি দোস্তরা, সবাই ঠিকঠাক তো? আছি রে দোস্ত, ভালোই আছি। তোর কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি। চমৎকার একটা সকাল কেটেছে আজকে। আমন বলল, তাই নাকি? কি নিয়ে চমৎকার কাটলো রে আজ? বল না তো ভাই। মামুনের কথায় রংলোর চোখ করতে চাওয়ার ছোটখাটো একটা প্রয়াস চালালো। কোনায় বসে থাকা জুনায়েদ বলল, আবার কি নিয়া? মনে হয় কিছু সময় পিছুরে নিয়া। ঠিক না মামা? জামিল বাসেটে এসব মেয়েলি কোনো ব্যাপার পাত্তা দিতে চায় না। পাত্তা দিলেই প্রবলেম। বন্ধুরা তিলকে তাল বানিয়ে ফেলবে। সবচেয়ে বড় কথা, অবৈধ প্রেম ভালোবাসার সম্পর্কে জড়ানোর ব্যাপারে জামিলের মোটেও আগ্রহ নেই। এগুলো দিন ইমানকে মুহূর্তে ধ্বংসের পথে নিয়ে যায়। জামিল বলল, বিষয়টা একদম বাদ দে। তোরা যা ভাবছিস মোটেও তা না। সকালে ভালো গেছে ইংল্যান্ডে এক তাবলিগ জামাতকে নিয়ে। ও তাই বল। বন্ধুদের কণ্ঠে ধমে যাওয়া ভাব। জামিল বলল, জানিস অধিকাংশই লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটির ছাত্র। তাই নাকি? বলিস কি? অমুসলিম দেশেও তাবলিগের কাজ চলছে? শুধু চলছে বলছিস কেন? আমেরিকা রাশিয়ার মতো দেশেও তাবলিগের এই মেহনত খুব ভালোভাবে চলছে। অথচ ভেবে দেখ, আমরা মুসলিম কান্ট্রির ছাত্র হয়েও দিনের জন্য খুব কমই অবদান রাখতে পারছি। আমাদের আরও বেশি তার তৎপর হওয়া উচিত। জামিলের কথায় বন্ধুরা সাড়াই দিল। ওয়াহিদ বলল, ঠিকই বলছিস বন্ধু, শুক্রবার থেকে নামাজগুলো আবার ধরতে হইব। জামিল ওর কথা শুনে হেসে বলল, শুক্রবার থেকে কেন? আজকে থেকে শুরু করে দে। না, আজকে থেকে শুরু করা যাইব না। কেন? বুঝোস না, আজকে কাপড় চোপড় বেশি সুবিধা না। জামিল বলল, বন্ধু কাপড় চোপড় সুবিধা না থাকলে কীভাবে হবে? নামাজ কি মিস করা যাবে? এই জন্য সবসময় বাক্সঅফ থাকতে হবে। আর শুধু একলা নামাজ পড়লেও কিন্তু হবে না দোস্ত, অনেককে আল্লাহর পথে থাকতে হবে। জিয়া জামিলের পিঠ চাপড়ে বলে, তুই ঠিক আছিস মামা, এ বয়সে হুজুর হয়ে গেছিস। আমরা ভাই পাপী বান্দা, আমাদের ডাক কি আল্লাহ কবুল করবেন? জিয়া এবং অন্যান্য বন্ধুদের পিঠ হাতে জামিল বলল, পাপের ওপর অনুতপ্ত হয়ে যে বান্দা আল্লাহকে ডাকে, অবশ্যই তাকে তিনি মাফ করে দেন। এতে হতাশ হওয়ার কিছু নেই। জিয়া বলল, দোস্ত তোর কথা শুনে সবসময় আনন্দ লাগে, আশা আলো দেখতে পাই। মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে ছুড়ে আল্লাহর পথে চলে যাই। জিয়ার কথা শুনে জামিল খুশি হলো। বন্ধুরা যে যেভাবে চলুক, প্রত্যেকেই মানে কিছু না কিছু আল্লাহ ভীতি আছে। নিজের বন্ধু তালিকায় এমন কিছু বন্ধু আছে ভেবে জামিলের আনন্দ লাগছে। জামিল বলল, আমার কিছু স্বপ্ন আছে, তোদের সঙ্গে শেয়ার করতে চাই। বন্ধুরা নীরব হয়ে জামিলের স্বপ্নকে জানার সম্মতি প্রকাশ করলো। জামিল স্বপ্নারও কণ্ঠে বলে চলল, আমি স্বপ্ন দেখে আমাদের এই বাসেটি প্রত্যেকটা ছাত্র আল্লাহ আল্লাহ হয়ে গেছে। আজান শুনে সবাই ছুটে চলে যাচ্ছে মসজিদে, নিজেদের মূল্যবান অবসর সময়গুলো কাটিয়ে দিচ্ছে আল্লাহর রাস্তায়। জানি না আমার এই স্বপ্ন সত্যি হবে কিনা। বন্ধুরা চুপচাপ জামিলার কথাগুলো শুনছিল। ওর আবেগময় কথাগুলো যেন ওদের অন্তরকে ভিজিয়ে দিচ্ছিল। ওর ধর্মীয় কথাবার্তা বন্ধুদের আড্ডাটা একটা ভাবগম্ভীর পরিবেশে রূপ নিল। বোঝা যাচ্ছে এই মুহূর্তে কিছু সময়ের জন্য হলেও সবাই আখিরাতকে নিয়ে ভাবছে। মামুন হঠাৎ লক্ষ্য করলো, কথা বলতে গিয়ে জামিলার স্বপ্নময় চোখে পানি এসে গেছে। চোখ থেকে টুপ করে 2 ফোঁটা জল নেমে পড়ল ওর শুভ্র পাঞ্জাবিতে। জামিল চোখের পানি আড়াল করার চেষ্টা করলো। মামুন ভাবছিল অন্য কথা। বন্ধুরা একসঙ্গে আড্ডা দিতে বসলে কত বাজে বিষয় নিয়ে কথা বলে সময় নষ্ট হয়, হাসি ঠাট্টা বেসে যায় প্রতি মুহূর্ত। কিন্তু আজকের এই আড্ডার সঙ্গে কোনো কিছুরই কি তুলনা হতে পারে? জামিলের মতো ওরাও কেন পারে না দিন ধর্ম নিয়ে এভাবে ভাবতে?